একটা বিমান হামলা, একজন সর্বোচ্চ নেতার মৃত্যু। আর এই সবকিছুর পেছনে কি ছিল জানেন? এক দশকেরও বেশি সময় ধরে করা একটা পরিকল্পনা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চলেন আজ আমরা এই নিয়েই কথা বলবো। আলী খামেনির হত্যাকাণ্ডের পেছনে যে অবিশ্বাস্য প্রযুক্তি কাজ করেছে আর তারপর ঠিক কি ঘটল সবটা আমরা খুঁটিয়ে দেখব। ঘটনার দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি 2026, আর জায়গাটা হলো ইরানের রাজধানী তেহরান। এই তারিখ আর এই শহরটাই কিন্তু ছিল সেই ঘটনার কেন্দ্রবিন্দু, যে ঘটনাটা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর সবকিছু শুরু হয়েছিল আপাতদৃষ্টিতে একদম সাধারণ একটা সকাল দিয়ে। আর এরপরই আসলো এই একটা বাক্য, যা কিনা সব জল্পনা কল্পনার অবসান ঘটালো। কয়েক ঘন্টার চরম বিভ্রান্তি, একজন এক রকম খবর দিচ্ছিল। তারপর একজন ইসরায়েলি কর্মকর্তার এই কথাটা একদম পরিষ্কার করে দিল যে যেটা অসম্ভব বলে মনে হচ্ছিল সেটাই আসলে ঘটেছে। আচ্ছা, তাহলে এবার একটু এই হামলার ব্যাপারে বিস্তারিত জানা যাক। এটাকে বলা হচ্ছে একটা ডিক্যাপিটেশন স্ট্রাইক, মানে সোজা কথায় শিরোচ্ছেদকারী হামলা। এর আসল উদ্দেশ্য কিন্তু শুধু একজন নেতাকে মেরে ফেলা না, বরং কোনো একটা দেশ বা সংগঠনের একদম ওপরের সারির নেতৃত্বকে শেষ করে দিয়ে পুরো কমান্ড সিস্টেমটাকেই পঙ্গু করে দেওয়া। তো এই হামলার মূল বিষয়গুলো যদি আমরা এক ঝলকে দেখি, টার্গেট শুধু আলী খামেনি ছিলেন না, ইরানের একদম টপ লিডারশিপ ছিল লক্ষ্য। আর হামলাটা হয় একেবারে দিনের বেলায় তেহরানের সবচেয়ে সুরক্ষিত সরকারি বাসভবনে। ভাবা যায় 30টা প্রিসিশন বোমা আর মিসাইল দিয়ে হামলা চালানো হয়। আর এর পেছনে কারা ছিল? ইসরায়েলের মোসাদ আর আমেরিকার সিআইএ। ফলাফল কি হলো? খামেনি তো মারা গেলেনই, সাথে তার পরিবারের আরও 4 জন। হামলার পর প্রথম 24 ঘণ্টা ছিল একেবারে নাটকে ভরপুর। একদিকে ইসরায়েল বলছে তারা সফল, অন্যদিকে ইরান সেটাকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছে। ইরান তো বলেই দিল যে খামেনি একদম ঠিকঠাক আছেন, নিরাপদ আছেন। কিন্তু মাঝরাতের দিকে খবর আসতে শুরু করল যে তার মৃতদেহ পাওয়া গেছে এবং শনাক্ত করা হয়েছে। শেষমেশ পরের দিন সকালে ইরানের সরকারি মিডিয়াই সব জল্পনার অবসান ঘটাল। তারা নিজেরাই খামেনির মৃত্যুর খবরটা স্বীকার করে নিল। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? খামেনির মতো একজন নেতা, যিনি কিনা সবসময় কড়া নিরাপত্তায় থাকতেন, বেশিরভাগ সময় মাটির নিচের বাংকারে কাটাতেন, তাকে এত নিখুঁতভাবে টার্গেট করা কিভাবে সম্ভব হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রযুক্তির এক অবিশ্বাস্য অগ্রগতির মধ্যে। আসলে এই হামলা কিন্তু হঠাৎ করে হয়নি। এর পেছনে ছিল এক দশকেরও বেশি সময় ধরে চলা প্রস্তুতি, ডেটা কালেকশন আর প্রযুক্তির ডেভেলপমেন্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুরো 10টা বছর। টেকনোলজিস্ট, ডেটা অ্যানালিস্ট আর ইঞ্জিনিয়ারদের একটা স্পেশাল টিম শুধু এই একটা লক্ষ্য নিয়েই কাজ করে গেছে, একটা সিস্টেমকে একদম নিখুঁত করে তোলার জন্য। এটা ছিল লম্বা সময়ের একটা সিক্রেট মিশন। আর এই মিশনের একদম কেন্দ্রে ছিল একটা বিশেষ প্রযুক্তি, যার নাম এআই টার্গেট প্রোডাকশন মেশিন। এটা আসলে একটা বিশাল ডেটা প্রসেসিং সিস্টেম। এর একটাই কাজ, বিশাল পরিমাণ ডেটা অ্যানালাইজ করে টার্গেটের একদম সঠিক লোকেশনটা খুঁজে বের করা। তো এই সিস্টেমটা কাজ করে কিভাবে? দেখুন, প্রথমে এটা সব রকম সোর্স থেকে ডেটা নেয়। মানুষের দেওয়া গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ইমেজ, এমনকি তেহরানের রাস্তার ট্রাফিক ক্যামেরা হ্যাক করে পাওয়া ফুটেজ, সবকিছু। তারপর পাওয়ারফুল কম্পিউটারগুলো এই বিশাল ডেটা নিমিষের মধ্যে অ্যানালাইজ করে আর ফলাফল হিসেবে দেয় একটা 14 ডিজিটের গ্রিড কোঅর্ডিনেট। আর এটা এতটাই নিখুঁত যে টার্গেটের লোকেশন কয়েক ইঞ্চির মধ্যে বলে দিতে পারে। কিন্তু গল্পটা শুধু এই টার্গেটিং এআইতেই শেষ নয়। এই অপারেশনে আরও কিছু অ্যাডভান্সড টেকনোলজি ব্যবহার করা হয়েছে, বিশেষ করে শত্রুকে বিভ্রান্ত করার জন্য, যার নাম হলো পেগাসাস। এটা একটা খুবই কুখ্যাত স্পাইওয়্যার, যেটা যে কোনো মোবাইল ফোনকে হ্যাক করতে পারে। সাধারণত এটা ব্যবহার করা হয় ডেটা চুরি করতে বা কথাবার্তা আড়ি পেতে শোনার জন্য। কিন্তু এই মিশনে এর ব্যবহারটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর, আরও স্ট্র্যাটেজিক। দেখুন, এই তুলনাটা বেশ মজার। সাধারণত পেগাসাস দিয়ে গোপনে তথ্য নেওয়া হয়, কিন্তু এই অপারেশনে সিআইএ এটাকে ব্যবহার করেছে প্রতারণার একটা অস্ত্র হিসেবে। শুধু একবার ভাবুন, হামলার ঠিক আগ মুহূর্তে খামেনির সবচেয়ে বিশ্বস্ত কমান্ডারদের কাছে তাদেরই কোনো সহকর্মীর ফোন থেকে একটা ভুয়া মেসেজ পাঠানো হলো। মেসেজটা ছিল প্ল্যান ক্যান্সেল, নতুন নির্দেশের জন্য অপেক্ষা করুন।
ব্যাস এই একটা ফেক মেসেজই তাদের মধ্যে এমন কনফিউশন তৈরি করে দিল যা কিনা আসল হামলাটাকে সফল করতে অনেক বড় একটা ভূমিকা রেখেছিল। খামেনির মৃত্যুর খবরটা যখন ইরানে পৌঁছালো তখন দেশটার একটা অন্যরকম ছবি সামনে আসলো। পুরো দেশটা যেন পরিষ্কার দুটো ভাগে ভাগ হয়ে গেল। একদিকে ছিল গভীর শোক। মাশহাদ, তেহরান এই শহরগুলোতে হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে এসেছিল, প্রতিশোধের লাল পতাকা ওড়ানো হয়। আর ঠিক তার উল্টো দিকে ছিল বাঁধভাঙা আনন্দ। রাজধানীর অনেক জায়গায় মানুষ রাস্তায় নেমে সেলিব্রেট করেছে, মিষ্টি বিলি করেছে। এমনকি দেহলোরান শহরে একটা মূর্তি ভেঙে ফেলার ভিডিও তো ভাইরাল হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সিকিউরিটি ফোর্সকে গুলি পর্যন্ত চালাতে হয়েছিল ভিড় সামলাতে। আর এই ঘটনার ঢেউ কিন্তু শুধু ইরানেই সীমাবদ্ধ ছিল না, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তবে রিয়াকশন ছিল একদম মিশ্র। একদিকে আমেরিকা, ভারত, পাকিস্তানের মতো দেশে হামলার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, আবার অন্যদিকে বিশ্বের বিভিন্ন শহরে থাকা প্রবাসী ইরানিরা রাস্তায় নেমে আনন্দ করেছে। যারা নির্বাসনে থাকা নেতা তারা এটাকে শাসন ব্যবস্থার শেষ হওয়ার সুযোগ হিসেবে দেখছিলেন। আর চীন, তারা তো এই বিষয়ে সব খবরই সেন্সর করে দিয়েছে। তো খামেনির মৃত্যুর পর এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ইরানের ভবিষ্যৎ কি? ক্ষমতার এই যে একটা শূন্য স্থান তৈরি হলো, এটা পূরণ করবে কে? ব্যাপারটা হলো, খামেনির কিন্তু অফিসিয়ালি কোনো উত্তরাধিকারী ঠিক করা ছিল না। তাই প্রথমে একটা অন্তর্বর্তীকালীন কাউন্সিল বানানো হয়। কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। ৮ই মার্চ বিশেষজ্ঞ পরিষদ খামেনির ছেলে মোজতাবা খামেনিকেই নতুন সর্বোচ্চ নেতা বানিয়ে দেয়। আর এই নিয়েই শুরু হয় তীব্র বিতর্ক। কারণ অনেকেই মনে করছেন এটা আসলে বংশানুক্রমিক শাসন চালু করার একটা চেষ্টা, যেটা ইরানের বিপ্লবী আদর্শের পুরোপুরি বিরুদ্ধে যায়। ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে কিন্তু নানা রকম মত আছে। যেমন দি ইকোনমিস্ট বলছে এটা আমেরিকা আর ইসরায়েলের জন্য একটা বিরাট সাফল্য, কিন্তু তারা এটাও ভাবছে যে খামেনির এই শাহাদাত হয়তো উল্টো ইরান সরকারকে আরও শক্তিশালী করে তুলতে পারে। আবার দ্য গার্ডিয়ান আশঙ্কা করছে যে এখানে লিবিয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা পুরো অঞ্চল একটা বিশাল সংকট তৈরি করবে। দি আটলান্টিক এর বিশ্লেষণটা আবার অন্যরকম। তাদের মতে এই শাসনের পতন বাইরের শক্তির কারণে নয়, বরং এর ভেতরের দুর্নীতি আর বিশ্বাসঘাতকতার কারণেই হবে। আর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তো সোজাসাপটা ওয়ার্নিং দিয়েছে যে এর ফলে আরও বেশি কট্টরপন্থীরা ক্ষমতায় চলে আসতে পারে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, একজন স্বৈরশাসকের পতন কি স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া, নাকি এটা মধ্যপ্রাচ্যকে আরও অনেক বেশি বিপজ্জনক আর অনিশ্চিত একটা সংঘাতের দিকে ঠেলে দিল? এর উত্তরটা বোধহয় একমাত্র সময়ই দিতে পারে।